অনেক অপেক্ষার পর সুপারস্টার সূর্যার কারুপ্পা মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতে একটা ভগবানকে দেখা যায়। ওনার নাম কারুপ্পু স্বামী। তার ভক্তরা তার জন্য বিশেষ ধরনের একটা প্রার্থনা করছিল, আর তাকে একটা তলোয়ার হাতে ঘোড়ার পিঠে অনেক রাগান্বিত অবস্থায় দেখা যায়। এই স্বপ্নটা দেখেই ঘুম ভাঙা এক বৃদ্ধ লোকের। সে এবং তার মেয়ে ট্রেনে করে কোথাও একটা যাচ্ছিল। ঘুম থেকে জেগে বৃদ্ধ লোকটা খেয়াল করে দেখতে পায় ট্রেনটা থেমে আছে। তখন ওর মেয়েকে জিজ্ঞেস করে কতক্ষণ ধরে ট্রেনটা থেমে আছে। মেয়েটা তখন জানায় 10 মিনিটের মতো হবে। বৃদ্ধ লোকটার মেয়ের নাম বিনু। ট্রেনটা এখানে স্টেশন ছাড়াই থেমে আছে। কতক্ষণ পর যে এখান থেকে যাবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। ওদের স্টেশন আসতে এখনও খানিকটা রাস্তা বাকি, কিন্তু এখান থেকে ট্রেন আবারও চালু হওয়ার অনিশ্চয়তা দেখে বাবা এবং মেয়ে তাদের ব্যাগপত্র নিয়ে ট্রেন থেকে নেমে পড়ে। তারপর গিয়ে একজন অটোওয়ালাকে জিজ্ঞেস করে তাদের গন্তব্য সে যাবে কিনা। প্রথমে তো সেই চালকটা অনেক বেশি ভাড়া চায়, এর জন্য বাবা দর কষাকষি করছিল ওনার সাথে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেখানে দুজন ছিনতাইকারী চলে আসে। এটা দেখে আবার সেই অটোর ড্রাইভারটা সেখান থেকে ওর গাড়ি নিয়েই পালিয়ে যায়। তার পরপরই সেই ছিনতাইকারী দুজন এসে বাবা মেয়েকে ধরে ফেলে। ওদের কাছে থাকা চাকু দেখে ওদের ভয় দেখাচ্ছিল এবং তাদের কাছে যা যা আছে সব কিছু নিতে চায়। বাবা কেন জানি কোনোভাবেই ওনার হাতে থাকা ব্যাগটা ছাড়তে চাইছিলেন না, কিন্তু সেটাও নিয়ে নেয় ওই ছিনতাইকারীরা। আর বিনুর গলা থেকে ওর চেনটাও খুলে নিয়ে যায়। এই ব্যাপারটাতে অনেক কষ্ট পেয়ে যায় ওরা দুজনেও, সাথে প্রচুর কান্নাও করতে থাকে। কি করবে তারা কিছুই বুঝে উঠতে পারছিল না। পরদিন সকালবেলাতেই বাবা মেয়ে চলে আসে থানাতে। এই ছিনতাইয়ের কেসটা তারা লেখাতে চায়, কিন্তু সেখানে কর্তব্যরত পুলিশ অফিসারটা ছিল খুবই বাজে। তিনি ওদের কেসটা তো নিচ্ছিলেনই না, আরও আজে বাজে কথা বলছিলেন ওদেরকে। ব্যাপারটাতে ওরা খানিকটা চিন্তায় পড়ে যায়। তার পরপরই অনেক করে কাকুতি করতে থাকে সেই পুলিশ অফিসারটার কাছে। তখন সেই পুলিশ অফিসারটা জিজ্ঞেস করে তোমাদের কি কি চিন্তাই হয়েছে। এরপর বৃদ্ধ লোকটা যে কথাটা বলে এটাতে সবাই তো শক খেয়ে যায়। তিনি জানায় 60 সোভারিন্স সোনা ছিনতাই করা হয়েছে তাদের থেকে। এটা গ্রামে হিসাব করলে 480 গ্রামের মতো হয়, মানে প্রায় হাফ কেজির মতো সোনা ছিনতাই করা হয়েছিল ওদের কাছ থেকে। তখন সেই পুলিশ অফিসারটা ওকে জিজ্ঞেস করে এত সোনা কি কেউ ব্যাগে নিয়ে রাত্রেবেলাতে ট্রেনে করে যায়। তখন বিনুর বাবা জানায় আমার মেয়ের লাংসে সমস্যা, 70%-এর বেশি ড্যামেজ হয়ে গেছে। খুব তাড়াতাড়ি যদি ওর লাংসটা ট্রান্সপ্ল্যান্ট না করা যায় তাহলে আর ওকে বাঁচানো যাবে না। এই জন্যই আমরা এতগুলো সোনা এনেছিলাম যেগুলো বিক্রি করে আমার মেয়ের চিকিৎসা করব বলে। এই কথাটা শুনে ওরা কেসটা নিয়ে নেয় এবং শুরু করে দেয় খোঁজবাজ। সেদিন বিকেলবেলাতেই কয়েকজন ছিনতাইকারীকে ধরে আনা হয় ওদের দুজনের সামনে। তখন পুলিশ অফিসারটা ওদেরকে বলতে থাকে দেখেন তো ওদেরকে চিনেন কিনা, ওদের মধ্যে কি কেউ আপনাদেরকে কালকে রাতে ছিনতাই করেছিল। তবে গতকাল রাতে যখন ওদের থেকে ছিনতাইটা করা হয়েছিল তখন ছিনতাইকারীরা তাদের মুখগুলো ঢেকেছিল, এর জন্য ওদেরকে চিনতে পারে না বাবা মেয়ে কেউই। এরপর অবশ্য অনেক জিজ্ঞাসাবাদ এবং ছানবিন করার পরে সোনাগুলো উদ্ধার করা হয়। কিন্তু যখন বিনুর বাবা সেই সোনাটা নিতে যায় তখন ওনাকে বলা হয় 45 সোভারিন্স সোনা উদ্ধার করা গিয়েছে, বাকিটা পাওয়া যায়নি। এখন আপনি এখানে সাইন করুন, তারপর সোনাগুলো নিয়ে যান। কিন্তু বিনুর বাবা তো তার মেয়ের জন্য পুরো সোনাটাই নিয়ে এসেছিল। 15 সোভারিন্স সোনার দাম তো অনেক বেশি, আর এটা ছাড়া তার মেয়ের চিকিৎসাটা কোনোভাবেই সে করতে পারবে না। এই জন্য সে পুলিশ অফিসারের কাছে বলতে থাকে ব্যাপারটা। তখন উল্টো ওর ওপরে চটে যায় সেই পুলিশ অফিসারটা আর জানায় যা পেয়েছেন সেটা নিয়ে চলে যান, আর যদি না নিতে চান তাহলে এটা আমরা রেখে দেই, পরে এই সোনাগুলোর কি হবে সেটা কিন্তু আমি বলতে পারবো না। এই কথাটা শুনে তো হতবাক হয়ে যায় বিনুর বাবা। আসলে পুলিশদেরকে তো রাখাই হয় জনগণের সাহায্য করার জন্য, কিন্তু বেশিরভাগ দেশের পুলিশরাই জনগণের ওপরই জুলুম করে। আর অন্য কোনো উপায় না থাকায় বিনুর বাবা সাইনটা করে দেয়। তারপর যখনই তিনি সোনাগুলো নিতে যাবে ঠিক তখনই ওদেরকে অবাক করে দিয়ে কনস্টেবল থামায় আর বলে এখন তো আপনি এই সোনাগুলো নিতে পারবেন না, এটার জন্য একটা প্রসিডিউর আছে। হারানো জিনিস কোর্টের মাধ্যমে নিতে হয়, তো কালকে আপনি কোর্টে চলে আসুন, সেখান থেকে আপনার সোনাগুলো কালেক্ট করে নিন। এই কথাটা শুনে অবাক হয়ে যায় বিনুর বাবার, বলতে থাকে আমার জিনিস ছিনতাই হয়েছিল, ছিনতাইকারীরা ধরা পড়েছে, সাথে সোনাও পাওয়া গেছে। এখন আমার জিনিস আমি নিব, সেটার জন্য কেন আমাকে কোর্টে যেতে হবে। তখন কনস্টেবল জানায় এটাই প্রসিডিউর, আমরা তো আইন লঙ্ঘন করে আপনাকে সোনাগুলো দিয়ে দিতে পারি না। ব্যাপারটাতে বাবা মেয়ে দুজনেই অবাক হয়ে যায়, কিন্তু পুলিশের ওপরে তো ওদের কিছুই করার নেই। এর জন্য পরদিন সকালবেলাতেই ওরা চলে আসে কোর্টে। এখানে দেখা যায় আগে থেকে একটা কেসের হেয়ারিং হচ্ছিল। সেখানে একটা বৃদ্ধ দম্পতির ওপর আরোপ লাগানো হয়েছে যে তারা নাকি একটা বিস্কিট ফ্যাক্টরিতে গিয়ে ফ্যাক্টরির মালিক 4 ভাইকেই মেরে এসেছে।
আসলে এই বিস্কিট ফ্যাক্টরিটা এই বৃদ্ধ দম্পতির জমির ওপরেই করা ছিল। ওরা ঠিকঠাকভাবে নাকি ভাড়াটারা দিত না, এজন্য সেখান থেকে ওদের ফ্যাক্টরিটা ভেঙে ফেলার কথা বলতেই গিয়েছিলেন ওই বৃদ্ধ দম্পতি। ওই বৃদ্ধ দম্পতির হয়ে কেসটা লড়ছিল প্রীতি নামের একটা লয়ার। শুনানিটি শুরু হওয়ার সাথে সাথেই সে কথা বলতে শুরু করে। এক পর্যায়ে প্রীতি এটাও প্রমাণ করে দেয় যে আসলে ওদের 4 ভাইকে কোনো প্রকার কোনো মারধরি করা হয়নি। ওরা যে তাদের হাত পা এবং মাথায় ব্যান্ডেজ করে এসেছিল সেগুলো সবই ছিল ফেক। সেই 4 ভাইকে আবার ডিফেন্ড করছিল বেবি কান্নান নামের আরেক উকিল। প্রীতি যে এতক্ষণ এত কিছু প্রমাণ করলো তবুও একবারের জন্য কথা বলেনি কান্নান। এরপর জাজ ওদের দুজনকেই ফাইনাল বক্তব্য দিতে বলে। তখন কান্নান বলতে থাকে, জাজ সাহেব, আপনার সামনে আমি একটা লিখিত বক্তব্য পেশ করেছি, সেটার 3 নম্বর পেজ এবং 7 নম্বর পেজটা খুলে দেখুন। তখন সেগুলো দেখতে থাকে জাজ। প্রীতির কাছেও সেই বক্তব্যটা থাকায় সে ওই পেজগুলো বের করে দেখতে থাকে, কিন্তু কোনো কিছুই খুঁজে পায় না। কিছুক্ষণ পরে জাজ বলতে শুরু করে, সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এটাই জানা যাচ্ছে যে এই দম্পতি গিয়েছিল সেই বিস্কিট ফ্যাক্টরিতে আর ওদের 4 ভাইকে মারধরও করেছে। তাদের চিকিৎসা বিল বাবদ 1 লক্ষ টাকা এই দম্পতিকে জরিমানা করা হলো। এই ব্যাপারটাতে সবাই তো হতবাক। সবচেয়ে বেশি শক পেয়েছিল প্রীতি। সে তো আগেই প্রমাণ করে দিয়েছিল যে ওদেরকে মারধর করাই হয়নি, কিন্তু জাজের কাছে লিখিত প্রমাণপত্রটাতে যে কি দিয়েছিল যে সেটা দেখে জাজ তার বক্তব্যটাই উল্টে দিল। তবে জাজের ওপরে তো কিছু করার নেই প্রীতির। এরপর কোর্টের ভেতর থেকে সবাই বের হয়ে গেলে কান্নান প্রীতিকে বলতে থাকে, আমরা দুজনে যখন ল কলেজে পড়তাম তখনও তুমি ছিলে আমার থেকে ভালো ছাত্রী, উকিল হওয়ার পরেও তুমি আমার থেকে ভালো উকিল হয়েছ, কিন্তু এতে লাভ কি কোনো হয়েছে? এই পুরো কোর্টই চলে আমার ইশারায়। তুমি যাই করো না কেন, যত প্রমাণই আনো না কেন, আমি যেটা বলবো এই কোর্টের ফলাফল হবে সেটাই। আসলে বেশিরভাগ দেশেরই বেশিরভাগ কোর্টগুলোই এমন, কোনো না কোনো সিন্ডিকেটের দ্বারা চালিত হয়। তেমনি এই দেশের কোর্টটাও চালাতো কান্নান। এখানকার ভাবসাব দেখে বিনি এবং তার বাবা চলে আসে কান্নানের কাছে এবং তার কাছেই কেসটা দেয়। পরদিনই ওদের কেসের প্রথম হিয়ারিং শুরু হয়। সেখানে গিয়ে বিভিন্ন দলিল পেশ করা হয়। আসলে এটা তো তেমন কোনো জটিল কেস নয়। বিনু এবং তার বাবাকে রাত্রেবেলাতে ছিনতাই করা হয়েছিল। ছিনতাইকারী পরদিনই ধরা পড়েছিল, সাথে তাদের সোনাগুলোও পাওয়া গেছে। কিন্তু তারপরেও আজকের এই শুনানিতে কনস্টেবলটা উপস্থিত হয় না। এর জন্য কেসেরও কোনো গতি হয় না আর এভাবেই থেমে থাকে। আজকের মতো কোর্টটা এখানেই মুলতবি করে জাজ। সেখান থেকে বের হওয়ার পরই কান্নান এবং তার লোকজন ওদেরকে নিয়ে চলে আসে একটা হোটেলে। সেখানে গিয়েই সবাই বিভিন্ন বিরিয়ানি অর্ডার করছিল। এখানে তো ওরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলই, সাথে কেউ কেউ আবার তাদের বাড়ির জন্য অর্ডারও দিচ্ছিল। এই হোটেলের আবার সকল বিলই পরিশোধ করতে হয় বিনুকে। টোটাল বিল আসে প্রায় 10,000 টাকার মতো। এরপর থেকে এরকমই চলতে থাকে। একটা হিয়ারিং হচ্ছিল আর বিনু এবং তার বাবার পকেট থেকে প্রচুর টাকা বের করে নিচ্ছিল কান্নান এবং তার লোকজনেরা। কিন্তু ওদের কেসের তো কিছুই হয় না। এক দিন এক কারণ দেখে কেসটা শুধু পিছাতেই থাকে। এই ব্যাপারগুলোতে অনেক চিন্তায় পড়ে যায় বিনু এবং তার বাবা। কি করবে ওরা কিছুই বুঝে উঠতে পারছিল না। হঠাৎ করেই কোর্টের বাহিরে বিনুর বাবা খেয়াল করে দেখতে পায় একটা মন্দির। সেই মন্দিরে তলোয়ার হাতে একটা ভগবান ঘোড়ার ওপরে চড়ে বসেছিল। তখন বিনুর বাবা সেখানে থাকা একজনকে গিয়ে জিজ্ঞেস করে এই মন্দিরটা সম্পর্কে। তিনি জানায় এটা কারুপ্পা স্বামীর মন্দির। মানুষ তো কোর্টে আসে ইনসাফের জন্য, কিন্তু এখানে এসে তারা কি ইনসাফ পায়? বেশিরভাগ মানুষই তো এখানে এসে ইনসাফ পায় না। তবে যদি এই মন্দিরটাতে কিছু চাওয়া যায় সাথে সাথেই সেটা নাকি হয়ে যায়। আসলে এটাই সেই ভগবান যাকে বিনুর বাবা ট্রেনের মধ্যে স্বপ্নে দেখেছিল। এই মন্দিরটাতে আবার একটা কাস্টম আছে, যে এই মন্দিরে আসে প্রার্থনা করার জন্য তাকে নিজ হাতে মরিচ পিষতে হয়, আর সেটা ভগবানের মুখে লাগিয়ে যা চাওয়ার সেটা চাইতে হয়। এভাবে বিনুর বাবা এবং তার জীবন খুব বাজেভাবেই চলছিল। ওদের কেসটা শুরু হওয়ার 2 থেকে 3 মাস পার হয়ে যায়। তারপরেও এখন পর্যন্ত এই ছোট্ট একটা কেসই সমাধান হলো না। ওদের পকেটও প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল। হঠাৎ করে একদিন বিনুর বাবা চলে আসে কান্নানের কাছে আর ওনাকে জানায়, আসলে আমার 60 সরাবিন সোনা ছিনতাই হয়েছিল, কিন্তু পুলিশ জোর করে আমাকে দিয়ে সাইন করে নিয়েছে যে 45 সরাবিন সোনা হাইজ্যাক হয়েছিল। এই কথাটা শুনে আবার অনেক বড় মাপের শক খেয়ে যায় কান্নান। তারপর খানিকটা রাগান্বিত কণ্ঠে বিনুর বাবাকে বলে, এই কথাটা আপনি আমাকে আগে কেন বলেননি? তার পরপরই কান্নান ফোন লাগায় সেই পুলিশ অফিসারটাকে আর এই কেসের সম্পর্কে ওর সাথে কথা বলতে থাকে। কিন্তু পুলিশ অফিসার জানায়, আপনাকে আমি কিছুই বলতে বাধ্য নই। আপনি কে যে আমি এগুলো আপনাকে বলবো? এই কথাটা শুনে আবার ইগোতে লেগে যায় কান্নানের। তার পরপরই সে তার বিভিন্ন লোকজনকে ফোন করতে থাকে। এই কোর্টের আশেপাশে থাকা প্রায় সবই লোকজন ছিল কান্নানের। দেখতে দেখতেই অনেক লোক জমায়েত হয়ে যায় সেই পুলিশ স্টেশনের বাইরে। খুব বাজে অবস্থা হয়ে যায় সেই পুলিশ স্টেশনের। সবাই এই পুলিশ অফিসারের বিরুদ্ধে প্রোটেস্ট করছিল।
এটাতে সেই পুলিশ অফিসার অবস্থাটাও নাজেহাল। তার পরপরই সেই থানায় ডেকে নেওয়া হয় কান্নানকে, আর তার ব্যবহারের জন্য ওর থেকে ক্ষমা চায় পুলিশ অফিসার। তখন কান্নান জানায়, আমি এখান থেকে যেতে পারি, তবে বাকি যে সোনাটা আছে সেটা আমাকে দিয়ে দিতে হবে। আমি জানি সেটা আপনাদের কাছেই আছে। আর অন্য কোনো উপায় না থাকায় পুলিশ অফিসারটা কান্নানকে সেই সোনাটা দিতে বাধ্য হয়। তারপর কান্নানকে এখান থেকে সব লোকজন নিয়ে চলে যেতে বলে। তখন পুলিশ অফিসারটাকে অবাক করে দিয়ে কান্নান জানায়, আমার সাথে ফোনে বাজে ব্যবহার করা আপনার একদমই উচিত হয়নি। এর জন্য তো আপনাকে মাসুল দিতেই হবে। আমাকে 1 লক্ষ টাকা দিন, তাহলেই কেবলমাত্র আমি সব লোক নিয়ে এখান থেকে চলে যাব। আর যদি না দেন তাহলে এভাবে এরা এখানেই থাকবে। তখন আর অন্য কোনো উপায় না থাকায় পুলিশ অফিসারটা কান্নানকে 1 লক্ষ টাকা ঘুষ দেয়। আসলে যেখানে সব সময় পুলিশই মানুষের থেকে ঘুষ খায়, সেখানে পুলিশ অফিসারটার এত বাজে অবস্থা করে ফেলেছিল কান্নান যে তাকে 1 লক্ষ টাকা ঘুষ দিল এই পুলিশ অফিসার। তারপর সেই টাকা এবং সোনাটা নিয়ে বাহিরে বের হয়ে আসে কান্নান। সোনাটা সে এতক্ষণে নিজের পকেটে ঢুকিয়ে নিয়েছিল, আর গিয়ে বিনুর বাবাকে বলে, আপনার থেকে যারা ওই সোনাগুলো চুরি করেছিল তারা বাকি সোনাগুলো বিক্রি করে ফেলেছে। এর জন্য সেগুলো আর রিকভার করা সম্ভব হয়নি। সেই কারণে এই 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে আপনাকে। তারপর সেই টাকাটা আবার ধরিয়ে দেয় বিনুর বাবাকে। এখানেও একটা বিজনেস করে ফেলল কান্নান। তারপর আস্তে আস্তে এগিয়ে যায় সেই জনতার মাঝে এবং সবাইকে থামায়। তারপর বলতে থাকে, এখন তোমরা এখান থেকে সবাই চলে যাও। আমরা যে কাজের জন্য এসেছিলাম সেটা তো আমাদের হয়ে গেছে। এখানে থাকার আর কোনো মানেই হয় না। তার পরপরই আবার বিনুর বাবার হাত থেকে সেই 1 লক্ষ টাকাও নিয়ে নেয় কান্নান। সাথে ওকে বলে, এতগুলো লোক এসেছিল, ওদেরকে তো কিছু খাওয়াতে হবে, তাই না? এই টাকাগুলো ওদেরকে আমি দিয়ে দিলাম। এটাতে তো আপনার কোনো অমত নেই নাকি? তখন আর অন্য কোনো উপায় না থাকায় এই 1 লক্ষ টাকাও কান্নানকে দিয়ে দেয় বিনুর বাবা। ব্যাপারগুলোতে বিনু বুঝতে পারছিল যে তাদের সাথে আসলে স্ক্যাম করা হচ্ছে। জেনে বুঝেই কান্নান এই কাজকর্মগুলো করছিল। ওদের কেসটা সলভ হওয়ার কোনো নামগন্ধই নেই, কারণ সেটা যদি সলভ হয়ে যায় তাহলে তো বিনু আর তার বাবার থেকে আর টাকা খেতে পারবে না কান্নান। সেজন্য সে নিজেই হয়তোবা প্ল্যান করে এইসব কাজকর্ম করছে। তারপরেও তো বাবা মেয়ের কিছুই করার নেই। এরপর দেখতে দেখতেই চলে আসে ওদের পরের শুনানি। ওদের কাছ থেকে সোনাগুলো ছিনতাই হওয়ার প্রায় 4 মাস পার হয়ে গেছে, কিন্তু এখনও তাদের সোনাটা ওরা ফিরে পায়নি। বিনুর অবস্থাও দিন দিন খারাপের দিকে যাচ্ছে। ডাক্তার ওকে বলেছিল যত তাড়াতাড়ি সম্ভব ওর লাংসটা ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। আর একবার যদি ওর রক্তবমি হয়ে যায় তাহলে কিন্তু কোনোভাবেই আর বিনুকে বাঁচানো যাবে না। তবে ওরা তো ওদের সোনাগুলো ফিরেই পাচ্ছে না, তাহলে কেমনে ওরা অপারেশনটা করবে? আজকের শুনানিতে সবাই ঠিকঠাকভাবেই উপস্থিত হয়। কনস্টেবল তার বয়ান দিয়ে দেয়। সেখানে জহুরিকে আনা হয় সোনাগুলো পরীক্ষা করার জন্য। তিনিও সোনাগুলো পরীক্ষা করে বলে যে হ্যাঁ, এগুলো আসলই। এখন শুধু জাজের ফয়সালাটা দেওয়ার পালা। ঠিক তখনই কেউ একজন এসে জাজের কানে কিছু একটা বলে। তখন জাজ সেখান থেকে তাড়াহুড়ো করে উঠে যায় আর আজকের মতো কোর্টটা মুলতবি ঘোষণা করে। এই ব্যাপারটাতে অনেক রাগান্বিত হয়ে যায় বিনুর বাবা, আর বলতে থাকে, স্যার, কেসটা তো প্রায় সলভই হয়ে গেছে। আপনি আপনার সিদ্ধান্তটা দিয়ে দিলেই তো হয়ে যায়। আমাদের খুব প্রয়োজন ওই সোনাগুলো। আমার মেয়ের চিকিৎসা করতে হবে স্যার, একটু দয়া করুন। তখন সেখানে থাকা সবাইকে অবাক করে দিয়ে জাজ বলে, আমার পারিবারিক একটা ইমার্জেন্সির কারণে আমাকে এখনই যেতে হবে, হাতে 1 ফোঁটা সময়ও নেই। ঠিক এ কারণে জাজের ওপরে অনেক রাগান্বিত হয়ে যা ইচ্ছে তাই বলতে থাকে বিনুর বাবা। পুরো কোর্টে হট্টগোল সৃষ্টি হয়ে যায়। বিনুর বাবার এমন কার্যক্রমে তো একদম হতবাক হয়ে গিয়েছিল কান্নান। বিনুর বাবা এত কিছু করার পরেও সিদ্ধান্তটা আজকে আর দেওয়া হয় না, আর চলে যায় জাজ। এরপর অনেক মন খারাপ করে বিনু এবং তার বাবা চলে আসে কোর্ট থেকে বাহিরে। সেখানে তখন কান্নান এসেই ওদের উপরে অনেক রাগ দেখাচ্ছিল। সাথে বলে, আপনি যদি আমার ক্লায়েন্ট না হতেন তাহলে আপনার কি হতো আপনার জানা আছে? জাজ তো আপনাকে অনেক শাস্তি দিতে চাইছিল, কিন্তু আমার ক্লায়েন্ট হওয়ার জন্য শুধু আপনি বেঁচে গেছেন। এর পরে যেন আর এরকম কোনো কাজই আপনি না করেন। আগে থেকেই তো জাজের ওপরে প্রচণ্ড রেগেছিল বিনুর বাবা, আর এখন এসে কান্নানে সব বাজে বাজে কথাবার্তা বলছে। এর জন্য কান্নানের উপরেই রাগটা ঝেড়ে ফেলে বিনুর বাবা। এগুলো শুনে কান্নানও বলে দেয়, আমি দেখে নেব এই সোনাগুলো আপনি কিভাবে পান, আর আপনার এই কেসটা কে নেয় সেটাও আমি দেখব। বাবা মেয়ের যতটুকু শেষ আশা ছিল সেটুকু আজকে শেষ হয়ে গেল। তারা বুঝতে পারছিল না যে এখন তাদের কি করা উচিত। তার পরপরই বিনুর বাবার চোখে পড়ে যায় সেই মন্দিরটা। সেখানে গিয়ে কান্না করতে করতে নিজেই মরিচ পিষতে থাকে। তারপর ভগবানের মুখে লাগিয়ে তার সাথে হওয়া অন্যায়ের বিচার দেয়। ওর সাথে যারা যারা এই অন্যায়গুলো করছিল তাদের সবারই বিচার প্রত্যাশা করে বিনুর বাবা। এতে ভগবান পর্যন্ত নড়ে যায়। সেদিন রাত্রেবেলাতেই দেখা যায় ওই বিস্কিট ফ্যাক্টরিটার মধ্যে পার্টি করছিল কান্নান এবং তার লোকজন। এখানে সবাই অনেক মজমাস্তি করছিল, সঙ্গে লাল পানীয় খাচ্ছিল। হঠাৎ করেই সেখানে দূর থেকে একটা ত্রিশূল ছুটে আসে। সেখানে থাকা সবাইকে উড়িয়ে দিয়ে কারেন্টের সার্কিট ব্রেকারে লাগে।
সাথে সাথেই সেখানকার বিদ্যুৎ চলে যায়। তার পরপরই সেখানে পুরো বিস্কিট ফ্যাক্টরি একদম লাল হয়ে যায় রক্তের মতো। এন্ট্রি নেয় ভগবান, ওদের সবাইকে পিটনা দিতে থাকে। একদম কুত্তা মারা মারছিল ওদের সবাইকে। ওরা তো বুঝেই উঠতে পারছিল না যে ওদেরকে কে মারছে এবং কেনই বা মারছে। চোখের পলকেই সেখানে থাকা সবাইকেই ধরাশায়ী করে ফেলে ভগবান। আসলে সে এখানে আসার একটাই কারণ, বিনুর বাবা তার কাছে অন্যায়ের বিচার চেয়েছিল, আর এটাই হচ্ছে কারুপ্পু স্বামী। সবাইকে মেরে মাটিতে শুইয়ে দিয়ে তারপর গিয়ে ধরে কান্নানকে। তখনও কান্নানের কাছে মনে হচ্ছিল যে সে হয়তো বা নেশা করেছে, এর জন্যই সে ভ্রম দেখছে। ভগবানের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু তার সাথেও মজা করছে কান্নান। সে মনে করেছিল এগুলো সবই হয়তো বা তার নেশার ফল। এই ব্যাপারগুলোতে আবার অনেক রাগান্বিত হয়ে যায় কারুপ্পু আর নিজের ক্যালমাটা দেখায়। কান্নান কেবলই তো ওই বিস্কিট ফ্যাক্টরিটার মধ্যে ছিল, কিন্তু ভগবান কিছু একটা করাতে সে চলে আসে একটা জায়গাতে যার চারিপাশে ছিল শুধু আগুন আর আগুন। তার মাঝে ছোট্ট একটা টিলার ওপরে দাঁড়িয়েছিল সে। আসলে এটা হচ্ছে হেল। এই ব্যাপারগুলো দেখে তো অনেক ভয় পেয়ে যায় কান্নান। ততক্ষণে সেখানে কারুপ্পুও চলে আসে। কান্নান তখন ওর কাছে অনেক করে কাকুতি মিনতি করতে থাকে আর এবারের মতো ওকে ক্ষমা করে দিতে বলে, কিন্তু ওর কোনো কথাই শোনে না কারুপ্পু, আর ফেলে দেয় ওকে আগুনের মধ্যে। তার পরপরই কান্নান আবার খেয়াল করে দেখে সে আবারও বিস্কিট ফ্যাক্টরিতে ফিরে এসেছে। তখন ওর আর বুঝতে বাকি থাকে না যে ওর সামনে যে আসে সে হচ্ছে স্বয়ং ভগবান। তখন সে ওনার কাছে অনেক করে ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে, আমি কি ভুল করেছি যার জন্য আপনি নিজেই চলে এসেছেন আমাকে শাস্তি দেওয়ার জন্য। তখন ভগবান তার শক্তি ব্যবহার করে কান্নানকে দেখায় যে সে বিনু এবং তার বাবার সঙ্গে কি করেছে। আর বিনুর বাবা কারুপ্পুর মন্দিরে গিয়ে এগুলো নিয়ে বিচার দিয়েছিল, এর জন্যই সে চলে এসেছিল কান্নানের বিচার করার জন্য। এগুলো বুঝতে পারার পরে কান্নান অনেক করে ভগবানের কাছে ক্ষমা চাইতে থাকে আর বলে, আমি কালকের মধ্যে ওদের সোনাগুলো ওদের পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব, আমাকে একটা সুযোগ দিন। কিন্তু তারপরে ওকে কোনো চান্স দেওয়ারই পক্ষে ছিল না ভগবান। তবে ওর অনেক জোরাজুরি করা দেখে বলে, ধর তোকে আমি সময় দিয়ে দিলাম, কিন্তু তুই যে আগামীকালকের মধ্যে ওদের সোনাটা পাইয়ে দিবি এর কি গ্যারান্টি আছে। তখন কান্নান বলতে থাকে, কালকের মধ্যে আমি পাইয়ে দিব শিওর, আর কোথায় কোথায় কাকে কাকে কত টাকা ঘুষ দিয়ে এই কাজটা সে কালকের মধ্যে করাবে সেটাও জানাতে থাকে ভগবানকে। এই কথাটা শুনে আবার খুবই রাগান্বিত হয়ে যায় ভগবান। তারপর ওকে দূরে ছুঁড়ে মারে আর বলতে থাকে, তোর কত বড় সাহস যে তুই আমার সামনে ঘুষ দেওয়ার কথা বলছিস। তখন কান্নান জানায়, আসলে পুরো কোর্ট সিস্টেমটাই চলে ওভাবে, যদি ঘুষ না দেওয়া হয় তাহলে কোনো কাজই করানো সম্ভব নয়। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি নিজেই গিয়ে দেখতে পারেন। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আপনি ঘুষ না দিয়ে কোনো কিছুই করতে পারবেন না ওই কোর্টে, কারণ সেটা আমার এরিয়া। আমি জানি সেখানে কোনটা কিভাবে করতে হয়। এরপরও যদি আমাকে আপনার বিশ্বাস না হয় তাহলে চলে আসুন কালকে আপনি, আর দেখিয়ে দিন আপনার ক্যালমা। তখন অবশ্য চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয় কারুপ্পু স্বামী আর বলে, কালকেই আসতেছি আমি তোর কোর্টে। পরদিন সকালবেলাতেই কোর্টে চলে আসে ভগবান। এখানে সে উকিল হয়ে এসেছিল আর ওর নাম এখানে ছিল সারাভানম। তার পরপরই সে গিয়ে দেখা করে বিনু এবং তার বাবার সঙ্গে এবং ওদের কেসটা নিতে চায়। ওকে দেখেই বিনু এবং তার বাবা বুঝতে পেরেছিল যে সে একজন ভালো মানুষ। তখন ওদের কেসটা তাকেই দিয়ে দেয়। কোর্টের বারান্দা দিয়ে ওরা তিনজন যখন আসতেছিল ঠিক তখনই দেখা হয়ে যায় কান্নানের সাথে। তারপর ওকে বলে, চলে এসেছি আমি তোর কোর্টে, দেখা হবে শুনানিতে। তবে কোর্টরুমে আসার পরই অবাক হয়ে যায় কারুপ্পু। এই কোর্টরুমের মধ্যে আসা উকিলগুলো তাদের নিজেদের কেসের কাগজপত্রগুলো জমা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। সবাই তাড়াহুড়ো করছিল যে কার কাগজটা আগে জমা দিবে, কিন্তু এসব কিছুই করতে পারছিল না কারুপ্পু। তখন ওকে সাহায্য করার জন্য একজন চলে আসে আর তার কাগজটা সাথে নিয়েই জমা দেয়। কোর্টের কার্যক্রম শুরু হওয়ার কিছুক্ষণ পরেই চলে আসে বিনু এবং তার বাবার ছিনতাইয়ের সেই কেসটা। সেটার জন্য সামনে এগিয়ে যায় কারুপ্পু, কিন্তু দেখা যায় আরও তিনজন সেখানে এগিয়ে এসেছিল। তার মধ্যে সেই উকিলটাও ছিল যে একটু আগেই কারুপ্পুকে সাহায্য করেছিল। আসলে ওরা সবাই বিনু এবং তার বাবার কেসের পিটিশন ফাইল করেছিল। এই ব্যাপারটা দেখে তো অবাক হয়ে যায় জাজ, এতজন কিভাবে একটা কেসের ফাইল পিটিশন করতে পারে। তোমরা আগে এটার প্রপার ডকুমেন্টস নিয়ে আসো যে কে আসল উকিল এই কেসের, তারপরে এই কেসের হিয়ারিং হবে। আজকেও ওদের কেসটার কিছুই হয় না। এতে আরও অনেক বেশি চিন্তায় পড়ে যায় বাবা মেয়ে দুজনেই। সেখান থেকে বের হওয়ার পরপরই বাহিরে দেখা যায় একসঙ্গে অনেক মানুষ জমায়েত হয়েছিল। একটা মহিলা তার কেস নিয়ে এসেছিল। সে একটা মন্ত্রীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল। সেই মন্ত্রীটা আবার তার সঙ্গে জোর করে খারাপ কাজ করেছিল, আর সেজন্যই ওনার ওপরে কেস করেছিল মেয়েটা। আর সে কান্নানের স্বভাব না জেনেই কেসটা দিয়ে দিয়েছিল তাকে। এখন কান্নানের লোকজনেরা সেই মেয়েটাকে এই কেসটা উঠিয়ে নিতে বলতেছে, কারণ ওরা টাকা খেয়েছিল সেই মন্ত্রীর কাছ থেকে। কিন্তু মেয়েটা কোনোভাবেই এই কেসটা উঠাতে চায় না।
তখনই সেখানে চলে আসে কান্নান, আর এই কেসের বিভিন্ন ডকুমেন্টস একত্রিত করে সেটাতে লাল কাপড় বেঁধে মাটিতে ফেলে দেয়। সাথে বলতে থাকে, এখানে থাকা একটা উকিলেরও যদি সাহস হয় এই ফাইলটা হাতে নেওয়ার, তাহলে তুমি এই কেসটা লড়তে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু দেখা যায় সেখানে একটা উকিলও সাহস করে নয় ফাইলটা তোলার। ব্যাপারটা ঘটে যাওয়াতে তো অনেক কষ্ট পেয়ে যায় সেই মেয়েটা। ওর সাথে খারাপ কাজ করা হয়েছিল, তারপরে সে অনেক সাহস জুগিয়ে মন্ত্রীর বিরুদ্ধে কেস করেছিল, কিন্তু সেটারও কোনো হাল হচ্ছে না। এই ব্যাপারগুলো আবার পাশ থেকে দেখছিল কারুপ্পু এবং প্রীতিও। তখন প্রীতি কারুপ্পুকে বোঝাতে থাকে এখানে এমনই চলে, যদি কান্নান কোনো কেসে লাল কাপড় দিয়ে সেটা বেঁধে দেয় তাহলে সেটা নেওয়ার আর সাহস কারোই হয় না। বিনা এবং তার বাবার কেসটা নিয়ে যা ঘটেছে সেটা ওদের সম্মিলিত কাজ। যারা তিনজন ওই কেসের নামে পিটিশন ফাইল করেছিল তারা হয়তো বা একসঙ্গেই কাজ করে। তখন ওরা সবাই মিলে চলে আসে উপরে ক্যান্টিনে, দেখতে পায় দুজনে সেখানে বসে দাবা খেলছিল। ওদের কাছে গিয়ে কারুপ্পু ওই কেসটার পিটিশনগুলো তুলে নিতে বলে, কিন্তু ওরা কেউই এই কাজটা করবে না বলে জানায়। আর যদি ওদেরকে কিছু টাকা ঘুষ দেওয়া হয় তাহলে ওরা পিটিশন উঠিয়ে নেবে। তখন কারুপ্পু বুঝতে পারে যে এই কোর্টের মধ্যে আসলে ঘুষ ছাড়া কিছুই করা পসিবল নয়। তখন সে তার পাওয়ার ইউজ করে, আশেপাশের সব কিছুই একদম স্থির হয়ে যায়। তারপর প্রীতিকে সেই লুপটা থেকে বের করে আনে আর এই পিটিশনের ফাইলগুলোকে ছিঁড়ে ফেলতে বলে। তখন প্রীতিও ঠিক তেমনটাই করে। এই ব্যাপারগুলো আবার সেই রুমের জানালাটা দিয়ে দেখে ফেলে কান্নান। সেই রুমের ভেতর থেকে যখন কারুপ্পু বাইরে বেরিয়ে আসে তখন কান্নান বলে, আপনি তো এমনটা করতে পারেন না। এখানে ঘুষ দেওয়া যেমন অপরাধ তেমন আপনার পাওয়ার ব্যবহার করাটা অপরাধ। আপনি তো আমাকে এটা দেখাতে এসেছিলেন যে ঘুষ ছাড়া আপনি কাজ করবেন। আপনি তো ভগবান। আপনি যদি আপনার পাওয়ার ইউজ করেন তাহলে তো এখানে আমরা কোনোভাবেই পেরে উঠব না। তো আমাকে এখন কথা দিতে হবে যে আপনি এর পর থেকে আর কোনো রকমের পাওয়ার ইউজ করবেন না। তখন নিজের না চাওয়া সত্ত্বেও কথা দিতে হয় কারুপ্পুর। সেখান থেকে আসার পরপরই সবাইকে খুবই চিন্তিত দেখা যাচ্ছিল। তখন প্রীতি বিনুর কাছে গিয়ে বলতে থাকে, তুমি একদমই চিন্তা করো না, তোমাদের সঙ্গে ছিনতাই করা হয়েছিল। তারপর পুলিশই তো ছিনতাইকারীদেরকে ধরে এনেছিল আর তোমাদের সোনাগুলিকে উদ্ধার করেছিল। তোমরা তোমাদের সোনাগুলো ফিরে পাবে, একদমই টেনশন করো না। তখন প্রীতিকে অবাক করে দিয়ে বিনু জানায়, পুলিশ এতে কিছুই করেনি। আসলে সেদিন যখন ওই ছিনতাইকারীগুলোকে ধরে আনা হয়েছিল তখন আমার বাবা কান্না করতে করতে ওদের কাছে গিয়ে বলেছিল, আমার মেয়ের জীবন মরণের প্রশ্ন ওই স্বর্ণগুলো, তার চিকিৎসা যদি না করাতে পারি তাহলে সে মারা যাবে। আর বাবার কথাতেই মন গলে গিয়েছিল ওই ছিনতাইকারীদের। তারপর তারা নিজেরাই পুলিশের কাছে গিয়ে সেই সকল স্বর্ণগুলো দিয়ে দিয়েছিল। তো এগুলোর পিছনে পুলিশের কোনো হাত নেই। আসলে বিনা এবং তার বাবার সঙ্গে এত কিছু ঘটে গিয়েছিল যে সিস্টেমের ওপর থেকে ওদের মন একদমই উঠে গিয়েছিল। ওরা আর একদমই কাউকে বিশ্বাস করতে পারতো না। পরদিন ওদের আরেকটা শুনানি ছিল। সেখানে গিয়ে প্রথমে তো কোর্টের কার্যক্রম খুব ভালোভাবেই সম্পন্ন হচ্ছিল। আজকে ওখানে সবাই উপস্থিত। তবে কোনো সমস্যার কিছু না পেয়ে জাজ বিনুর পোশাক নিয়ে কথা বলে আর জানায়, তুমি কেন স্লিভলেস কাপড় পরে কোর্টে এসেছো? আমার কোর্টে এভাবে কখনোই আসা যাবে না। এই কথাটা শুনে আবার খানিকটা রাগান্বিত হয়ে যায় বিনু আর এইটা ওটা বলতে শুরু করে জাজকে। আসলে এই গত 4 মাসের ধকলে এমনিতে ওরা অনেক বিরক্ত, এর জন্যই এত রকমের কথা শুনিয়েছিল জাজকে বিনু। তখন অবশ্য ওর এই কাজের জন্য জাজ ওকে একদিনের জন্য জেল দিয়ে দেয়। সেই জায়গাতে আবার ওর কাছে কারুপ্পু অনেক করে দুঃখ প্রকাশ করতে থাকে তার অপারগতার জন্য। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় বিনুর অবস্থা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছিল। এক পর্যায়ে সে মাটিতে পড়ে যায় এবং ওর মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। সাথে সাথেই তাড়াহুড়ো ওকে ধরে নিয়ে আসা হয় হাসপাতালে। তখন ডাক্তার জানায় যত তাড়াতাড়ি সম্ভব ওর সার্জারিটা সম্পন্ন করতে হবে, না হলে ওকে আর বাঁচানো সম্ভব হবে না। তখন সেখানে অ্যাডমিট করার জন্য যা টাকার প্রয়োজন ছিল সেটা দিয়ে দেয় প্রীতি। কিন্তু সার্জারি করতে তো প্রচুর টাকার প্রয়োজন। ওরা যদি কেসটা জিততে পারে তাহলেই শুধু সম্ভব। এরপর দেখতে দেখতেই চলে আসে ওদের আরেকটা কেসের শুনানির দিন। এই দিন সব কিছু ঠিকঠাকভাবেই হচ্ছিল, কিন্তু জাজকে সম্মান দেয় না কারুপ্পু, মানে মহামান্য জাজ বলেনি। এই ব্যাপারটা নিয়ে জাজ তোর ওপর প্রচণ্ড রেগে যায় আর বলতে থাকে, এখানে এসে তুমি জাজকে অপমান করতে পারো না, তোমাকে সবসময়ই বলতে হবে মহামান্য জাজ। এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে কোর্টের মধ্যে থাকা সবাই তো হতবাক। আর কারুপ্পু তো ভগবান, সে তো কাউকে মহামান্য বলতে পারে না। কিন্তু বিনুর জীবন বাঁচানোর জন্য জাজের কাছে ক্ষমা চায় এবং ওনাকে মহামান্য বলেও সম্বোধন করে। এরপর কেসটা জিতে যায় ওরা, স্বর্ণগুলো বিনুর বাবার হাতেও তুলে দেওয়া হয়। ঠিক তখনই বিনুর বাবার ফোনে একটা কল আসে। তিনি জানতে পারে বিনু মারা গেছে। এই ব্যাপারটাতে অনেক বাজে অবস্থা হয়ে যায় বিনুর বাবার। ওর হাত থেকে ফোনটাও পড়ে যায়। পাগলের মতো ঢুলতে ঢুলতে বাইরে চলে আসে। তখনই কান্নানের কাছের একজন এসে বলে, জিতে গেছেন তো আপনি, তাই না? আমাদের নাস্তা পানি করার জন্য তো কিছু দিলেন না।
এই কথাটা শুনে ওর ওপরে প্রচণ্ড রেগে যার কিছু স্বর্ণ ছুঁড়ে মারে ওর মুখের ওপর, সাথে অনেক কান্না করতে করতে বলতে থাকে, মারা গেছে আমার মেয়ে, এখন আর এই স্বর্ণ দিয়ে আমি কি করব? তোদের জন্যই মারা গেছে আমার মেয়ে। বিনুর বাবার এই আর্তনাদ সেখানে থাকা সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে কারুপ্পু। ওনাকে গিয়েও কিছুটা স্বর্ণ দেয় বিনুর বাবা, আর বলে, আপনাকে তো এতদিন কিছুই দিতে পারিনি, এইটুকু রাখুন, আমার মেয়ে তো মারা গেছে, এখন এগুলো দিয়ে আমি কি করব? তখন স্বয়ং ভগবানও কষ্ট পেয়ে যায়, ওনার চোখেও পানি চলে আসে। তার পরপরে আবার সেখানে চলে আসে কান্নান আর বলে, কেসটা তো আপনি জিতে গেছেন, কিন্তু মেয়েটাকে তো আপনি বাঁচাতে পারেননি, বিনুর মৃত্যুর দায়ভার আপনার ওপর। এই কথাগুলো শুনে আরও অনেক বেশি কষ্ট পেয়ে যায় কারুপ্পু। অন্যদিকে দেখা যায় সেই মেয়েটা আবারও চলে এসেছিল কান্নানের লোকজনের কাছে। তাদের থেকে ওর কাগজটা চাইছিল যে সে সেটা নিয়ে গিয়ে অন্য কোনো উকিল দিয়ে ওর কেসটা লড়াবে। তখন আবারও সেই লোকটা ওখানে লাল কাপড় দিয়ে সেই কাগজগুলো বেঁধে নিচে ফেলে দেওয়ার বলতে থাকে, এখান থেকে যদি কারো সাহস হয় তাহলে এটা তুলে নিয়ে যাক। ওখানে যখন এই কর্মকাণ্ডগুলো হচ্ছিল তখন পাশেই বসেছিল কারুপ্পু। তার পরপরই সেখানে এন্ট্রি নেয় সে এবং এসে কেসের ফাইলটা তুলে ফেলে। এই ব্যাপারটা দেখে সেখানে থাকা সবাই তো চমকে যায়। তার পরপরই কান্নানের লোকজনেরা এসে ওকে মারার জন্য ধাওয়া করে, কিন্তু ভগবানের সাথে কি আর পারা যায়? মুহূর্তের মধ্যে ওদের সবাইকে ধরাশায়ী করে ফেলে কারুপ্পু, আর সেখান থেকে ফাইলটা নিয়েই চলে যায়। পরদিন সকালবেলাতেই সেই ফাইলটা আবার প্রীতির কাছে পৌঁছে দেয়। তার পরপরই সেই মেয়েটা আবার চলে আসে প্রীতির কাছে, আর ওর সাথে হওয়া সবকিছু খুলে বলতে থাকে প্রীতিকে। এসব কিছু শোনার পর ওরা দুজনেই চলে আসে কোর্ট রুমের মধ্যে। মেয়েটার পক্ষে লড়বে প্রীতি আর সেই মন্ত্রীর পক্ষে লড়বে কান্নান। শুরু হয়ে যায় আজকের দিনের শুনানি। এখানে প্রীতি তার পয়েন্টগুলো উত্থাপন করে। তারপর আসে কান্নানের পালা। ও তো সবসময় কোর্টের মধ্যে মিথ্যে কথাই বলতো, কিন্তু এখন সে আর মিথ্যে কথা একদমই কেন জানি বলতে পারছিল না। মন্ত্রীর সব সিক্রেটগুলো সেখানে বলে দিতে থাকে সে। এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে কান্নান নিজেও নিজেকে বিশ্বাস করতে পারছিল না। সে যতই মিথ্যে কথা বলতে চাইছিল, কিন্তু ওর মুখ দিয়ে একটা মিথ্যে কথা বেরোচ্ছিল না। যা কথাই বলছিল সব সত্য কথা বেরোচ্ছিল। তখন কোর্টের ভেতরে থাকা সবাই তো ব্যাপারটা দেখে অবাক। জাজ এখানের ব্যাপার যে খারাপ হতে চলেছে এটা বুঝতে পেরে কোর্টটা আজকের মতো মুলতবি ঘোষণা করে চলে যেতে চায়। কিন্তু এখানেও কান্নান জাজের ব্যাপারেও আজে বাজে কথা বলতে শুরু করে। জাজেরও সকল সিক্রেটগুলো বলতে থাকে সবার সামনে। তখন কান্নানকে ধরে নিয়ে বাইরে রাখা হয়। পুরো মিডিয়াতে ব্যাপারগুলো ছড়িয়ে পড়ে। আসলে এটা ছিল কারুপ্পুর চাল। সে তার পাওয়ার ব্যবহার করে এই গোটা এলাকার মধ্যে একটা ব্যারিয়ার বানিয়ে দিয়েছিল। এটার মধ্যে কেউ মিথ্যে কথা বলতে পারবে না, আর কেউ খারাপ কোনো কাজও করতে পারবে না। দেখা যায় পুরো এলাকাতে হুলুস্থুলুস অবস্থা হয়ে যায়। যারাই কোনো খারাপ কাজ করতে যেত, কিন্তু তারা যাওয়ার পরেই তারা ভালো হয়ে যেত আর খারাপ কাজটা করতে পারতো না। দেখতে দেখতে পুরো এলাকার থানাগুলো ফাঁকা হতে থাকে। কোর্টও পুরোপুরি ফাঁকা হয়ে যায়। কোনো অপরাধী হচ্ছিল না আর কোনো কেসও হচ্ছিল না। এই জন্য এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে সেখানে যারা ভালো মানুষ ছিল তারা তো অনেক খুশি, আর যারা খারাপ মানুষ ছিল তারা এই ব্যাপার স্যাপার নিয়ে কথাবার্তা বলছিল। কি করা যায় এগুলোতে তারা প্ল্যান করছিল। এভাবে তো আর চলতে দেওয়া যায় না। এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে সবাই মন্দিরে গিয়ে কারুপ্পুর নামে প্রার্থনা করে। যারা খারাপ ছিল সেখানে গিয়ে প্রার্থনা করে ওরাও ভালো হতে থাকে। এগুলোতে অনেক চিন্তায় পড়ে যায় কান্নান। তার আর বুঝতে বাকি থাকে না যে সে ভুল মানুষের সঙ্গে পাঙ্গা নিয়েছে। আসলে সে তো মানুষই নয়, সে ভগবানের সঙ্গে পাঙ্গা নিয়েছে। এমনই একদিন মন্দিরের বাহিরেই শুয়েছিল কারুপ্পু। সেখানে ওনাকে মারার জন্য লোক পাঠায় কান্নান। তবে ভগবানের সাথে কেউ কি আর পেরে ওঠে? ওদের সবাইকেই কুত্তা মারা মারতে থাকে কারুপ্পু। দেখতে দেখতেই সবার অবস্থা খুবই খারাপ করে ফেলে। অন্যদিকে দেখা যায় কান্নান গাড়ি নিয়ে এই এলাকার বাহিরে কোথাও একটা যাচ্ছিল। ঠিক তখনই সেখানে একটা ট্রাক এসে ওর গাড়িটাকে উড়িয়ে দেয়। তারপর সেই ট্রাকের ভেতর থেকে বেরিয়ে আসে ওই বিস্কিট ফ্যাক্টরির মালিকরা। তারা আসলে কান্নানকে মারার জন্য এসেছিল এখানে মন্ত্রীর কথায়। ওরা ট্রাক দিয়ে কান্নানের গাড়িটাকে এত জোরে ধাক্কা দিয়েছিল যে গাড়িটা গিয়ে এলাকার সীমানার বাহিরে পড়ে যায়। তখন এই সীমানার বাহিরে যাওয়ার সাথে সাথে এই তিন ভাই কান্নানকে আবার বস হিসেবে সম্বোধন করে। আবার যখন ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সীমানার ভেতরে এসে পৌঁছে, তখন আবারও ওকে মারার জন্য উদ্যত হয়। এই ব্যাপারগুলোতে কান্নান বুঝে যায় যে এই এলাকার সীমানার বাইরে কারুপ্পুর কোনো পাওয়ারই নেই। সে ভগবান হলে কি হবে, তারও একটা নির্দিষ্ট সীমারেখা আছে যার মধ্যে সে তার ক্ষমতা ব্যবহার করতে পারে, আর সেটার বাইরে গেলে তার ক্ষমতা একদম জিরো। তার পরপরই এটার একটা ভিডিও করে নিয়ে কান্নান চলে আসে সেই জাজের সঙ্গে দেখা করার জন্য। ওনাকে সেই ভিডিওটা দেখিয়ে বলে, আমার একটা হেল্প প্রয়োজন, যে কোনোভাবে এই কোর্টটাকে এই সীমানার বাইরে নিয়ে যেতে হবে, তাহলে আমাদের সাথে আর ভগবানও পেরে উঠবে না। কিন্তু এই ব্যাপারটাতে ওর সাথ দিতে পারবে না বলে জানিয়ে দেয় জাজ।
তখন ওর উপরে অনেক রাগান্বিত হয়ে যায় কান্নান আর মারতে শুরু করে। কিছুক্ষণ মারার পর একদম জানেই মেরে ফেলে জাজকে। পরদিন সকালবেলাতেই সেই কোর্ট রুমের মধ্যে কান্নান তার নিজের লোকজনকে পাঠায়। এই কোর্টটা ছিল আসলে অনেক পুরাতন। সেখানে সিঁড়িটাতে 10 জনের বেশি মানুষ ওঠা ছিল নিষেধ। তবে সেই সিঁড়িটাতেই অনেক মানুষ একসঙ্গে ওঠাতে সিঁড়িটাই এক পর্যায়ে ভেঙে যায় আর অনেক মানুষ আহত হয়। তারপর কান্নানের লোকেরা সেখানে অনেকগুলো ধামাকাও করে। চারিদিকে শুধু আগুন জ্বলতে থাকে আর মানুষের আর্তনাদ আর চিৎকার। আর এসব গ্যাঞ্জামের মধ্যেই সেই জাজের বডিটাকেও ওই রুমের মধ্যেই এনে রাখে, এটা বোঝানোর জন্য যে ঘরটা ধসেই হয়তোবা মারা গেছে জাজ। সেদিন বিকেলবেলাতেই সকল উকিলদেরকে একসঙ্গে নিয়ে প্রেস কনফারেন্স করে কান্নান। নিজেও যে ব্যথা পেয়েছিল এমনটা দেখায় আর বলতে থাকে এই কোর্টের মধ্যে কেউই সুরক্ষিত নয়, এর জন্য এই কোর্টটা অন্য একটা জায়গায় নিয়ে যেতে হবে। সেটার ব্যবস্থা আমি করে দিব। জমি এবং বিল্ডিং নিয়ে কোনো চিন্তাই করতে হবে না, সব কিছু আমি দেখব। আর তা যদি না হয় তাহলে আজকে থেকে আমরা আর এই কোর্টের মধ্যেও প্রবেশ করব না। আমাদের জানের তো একটা মূল্য আছে নাকি? তখন পুরো দেশের মিডিয়াতে ছড়িয়ে পড়ে এই নিউজটা। এটার পক্ষে এবং বিপক্ষে অনেক যুক্তিতর্ক হয়। আর এক পর্যায়ে সবার সেফটির কথা চিন্তা করে কোর্টটাকে দূরে একটা জায়গায় সরিয়ে নেওয়া হবে বলে জানানো হয়। এটা ছিল আবার কারুপ্পুর সীমানার বাহিরে। এমনই একদিন কারুপ্পু ও প্রীতি গাড়ি করে কোথাও গিয়েছিল। তখনই ওদের পিছা করতে করতে কয়েকটা গাড়ি চলে আসে কান্নানের। এটাতে অবশ্য এক ফোঁটাও ভয় পায় না প্রীতি, আর গাড়িটা ঘুরিয়ে নিয়ে ওদের সামনে যায়। সে মনে করেছিল তার সাথে তো ভগবান আছে, ওর তো কিছুই করতে পারবে না অন্য কেউ। তখন প্রীতিকে অবাক করে দিয়ে কারুপ্পু জানায়, এটা তো আমার সীমানার বাহিরে, এখানে আমার পাওয়ার কাজ করে না। এই কথাটা শুনে আবার অনেক ভয় পেয়ে গিয়েছিল প্রীতি এবং ওর গাড়িটা পিছনের দিকে অনেক জোরে যেতে থাকে। দেখতে দেখতে ওরা চলে আসে সীমানার ভেতরে। সেখানে এসেই দুজনেই নেমে পড়ে। তারপর ওদের দুজনকেই গাড়ি দিয়ে পিষে দেওয়ার জন্য একটা গাড়ি ওদের দিকে জোরে ধাবিত হচ্ছিল। তখন অলৌকিকভাবেই কারুপ্পুর হাতে একটা তলোয়ার চলে আসে আর সেটা দিয়ে পুরো গাড়িটাকেই 2 ভাগ করে ফেলে আর এখানে থাকা সবাইকে আচ্ছাহারে ধোলায়ও দেয়। এর কয়েকদিন পরেই নতুন কোর্টের কার্যক্রমটা শুরু হয়। এখানে বিল্ডিংটা ছিল একদমই মডার্ন আর সবাইকে অনেক সুযোগ সুবিধাও দেওয়া হচ্ছিল। এখানে ছিল চলন্ত সিঁড়ি, এমনকি এসি করা পুরা বিল্ডিং। এই ব্যাপারগুলোতে সব উকিলই তো খুবই খুশি, সাথে অপরাধীরাও খুশি। এখানে প্রথম কেসের শুনানি হয় মন্ত্রী এবং সেই মেয়েটার। প্রীতি ও কান্নান দুজনেই তার যুক্তিতর্ক দেয়। শেষে ফাইনাল বক্তব্যে কান্নান বলতে থাকে, আমি লিখিত একটা প্রমাণপত্র দিয়েছি, তার 4 নম্বর পেজটা খুলে দেখুন। নতুন জাজ আসলে ছিল কান্নানির লোক, এর জন্য তার আর বুঝতে বাকি থাকে না যে কি করতে হবে। তখন প্রীতি অবশ্য বলে, আমিও একটা লিখিত প্রমাণপত্র দিয়েছি, সেটার 6 নম্বর পেজটা আপনি একটু খুলে দেখুন স্যার। প্রীতির দেওয়া সেই প্রমাণপত্রের 6 নম্বর পেজটা খুলে দেখে তো একদম শক খেয়ে যায় জাজ। সেখানে এমন কি লেখা ছিল যে জাজ এতটা ভয় পেয়ে গিয়েছিল? কিছুক্ষণের মধ্যে জাজ তার সিদ্ধান্ত দেয়। মন্ত্রীকে দোষারোপ করা হয়, তাকে সাজা হিসেবে 3 বছরের কারাদণ্ডও দেওয়া হয় আর মেয়েটা তার ইজ্জত হারানোর জন্য ওকে কম্পেনসেট করারও আশ্বাস দেওয়া হয়। এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে কোর্টের সবাই তো খুবই খুশি, কিন্তু অবাক হয়ে গিয়েছিল কান্নান। প্রীতি তার প্রমাণপত্রে এমন কি দিয়েছিল যে জাজ এমন ফয়সালা করল? শেষে জাজ আবার কান্নানের ওপর একটা আলাদা করে কেসও করতে বলে যে কান্নান নাকি তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছে। এই ব্যাপারগুলোতে খুবই বাজে অবস্থা হয়ে গিয়েছিল কান্নানের। সেখান থেকে বের হয়ে কান্নান খেয়াল করে দেখতে পায় এই কোর্টের বাহিরেও কারুপ্পুর নতুন একটা মন্দির বানানো হয়েছে আর এটা দেখে সেখানে অনেক ভক্তবৃন্দও জমায়েত হয়। তখন প্রীতি ওর কাছে গিয়ে বলে, এখানে তো হয়তোবা ভগবানের পাওয়ার নেই, কিন্তু ওনার ভয় তো আছে। তো আমি আমার প্রমাণপত্রটাতে শুধু লিখেছিলাম কারুপ্পু স্বামী কিন্তু সব কিছু দেখছে আর এটাতেই তিনি এমনটা করেছেন। এই ব্যাপারগুলো তো একদমই মাথা নষ্ট হয়ে যায় কান্নানের। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন সে অবশ্য একটা প্ল্যানও করতে থাকে যে কিভাবে ভগবানের ভয়ে সবার চোখ থেকে সরানো যায়। এরপর দেখতে দেখতেই চলে আসে নতুন কোর্ট ভবনের উদ্বোধনের দিন। সেখানে অডিটোরিয়াম হলে সবাই খুবই ভালোভাবে উদযাপন করছিল নতুন কোর্টের এই উদ্বোধনটা। কিছুক্ষণের মধ্যেই সেখানে আবার চলে আসে কান্নান তার লোকজন নিয়ে। তারপর একটা বন্দুক বের করে এবং সবাইকে বলতে থাকে, তোমরা অযথাই ভয় পাচ্ছ, এখানে কারুপ্পু ভগবানের কোনো পাওয়ারই নেই। তারপর সেখানে গোলাগুলি করতে থাকে এবং মানুষ মারতে শুরু করে। তার লোকজনেরও সেখানে তাণ্ডব চালাচ্ছিল। কান্নান আসলে এখানে এসে এটা প্রমাণ করতে চাইছিল যে সীমানার বাহিরে চলে আসাতে এখন কারুপ্পু ভগবানের পাওয়ার এখানে আর নেই। ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় এক পুলিশ অফিসার। আসলে এখানেও ছিল কারুপ্পু স্বামী, তবে এবার সে সিংহামের রূপ নিয়ে এসেছিল। তারপর কান্নান এবং তার লোকজনকে পিটতে শুরু করে দেয় সিংহাম। এগুলো দেখার পরেও কান্নান বলে, তোর তো এখানে কোনো পাওয়ার নেই, তুই কিছুই করতে পারবি না।
এটা বলেই গিয়ে চাকু ধরে প্রীতির গলায় আর বলে, তুই এবার কি করবি ভগবান? তখন সিঙ্গাম একটা ইশারা দেয়। এটাতে পুরো জায়গাটা একদম রক্তের মতো লাল হয়ে যায়। তার পরপরই সেখানে চলে আসে ভগবান কারুপ্পুস্বামী। তবে এবার তার চেহারাটা একটু অন্যরকম দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল সে খানিকটা বৃদ্ধ, আর হয়তোবা এটা কারুপ্পুস্বামীর দাদা বা বাবা হবে। সেখানে এসেই তিনি কান্নানের লোকজনকে মারতে শুরু করে, আর দেখতে দেখতেই সেখানে থাকা সবাইকেই জানে মেরে ফেলে। তারপর গিয়ে ধরে কান্নানকে এবং ওরও কাম তামাম করে দেয়। সবাই তখন ভক্তিভরে ওনাকে শ্রদ্ধা করতে থাকে। এরপর থেকে এই কোর্টে সবকিছু একদম স্বচ্ছভাবেই হচ্ছিল। যারা দোষী তারা সাজা পেত, আর যারা নির্দোষ তারা ছাড়া পেয়ে যেত। এভাবেই জায়গাটা আস্তে আস্তে ভালো হতে থাকে। সিনেমার একদম শেষে দেখা যায় সংসদে একটা বিল উত্থাপন করে এক মন্ত্রী। তখন সবাই তার পক্ষে ভোট দিয়েছিল, কিন্তু একটা ভোট পড়ে তার বিপক্ষে। তার পরপরই দেখা যায় সংসদেও চলে এসেছিল কারুপ্পুস্বামী। এখন হয়তো সে পুরো দেশটাকেই ঠিক করবে, আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।